গল্পে শুরুই হয় রিকি নামের একটি ছেলেকে দিয়ে, যাকে একটি খুনের মামলায় 10 বছরের সাজা দেওয়া হয়েছে। যদি এটা কোনো সাধারণ জেল হতো তাহলে হয়তো 10 বছর সহজেই কেটে যেত, কিন্তু এটি ভবিষ্যতের জেল। 2001 সালের পর বিশ্বজুড়ে সরকার সব জেলকে প্রাইভেট করে দিয়েছিল, যার মানে এই 4 দেয়ালের ভেতরে ওয়ার্ডেনের নিজস্ব আইন চলতো। এই টাকার লোভী মানুষগুলোকে কয়েদিদের দাসের মতো ব্যবহার করে, কিন্তু তাদের কোনো ধারণাই নেই যে তাদের জেলে কে পা রেখেছে। কয়েদিদের নিয়ে একটি বাস জেলের চেক পয়েন্টগুলো পার হয়ে ম্যাক্সিমাম সিকিউরিটি জোনে আসে। অন্য জেলগুলোর মতো এটিও একটি প্রাইভেট জেল। একে একে সব কয়েদি জেলের অফিসারদের সামনে নিজেদের নাম ও অপরাধ স্বীকার করে, কিন্তু তখনই তাদের মধ্যে একজন কয়েদি নিজের মেজাজ দেখাতে শুরু করে। তার নাম রিকি, যাকে খুনের দায়ে 10 বছর সাজা দেওয়া হয়েছে। গার্ডদের আদেশ অমান্য করে সে সোজা মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে যায়। হঠাৎ ডিটেক্টর শব্দ করতে শুরু করে। গার্ডরা ভাবে রিকির কাছে কোনো অস্ত্র আছে, কিন্তু এক্স-রে করে যা দেখা যায় তা চমকে দেওয়ার মতো ছিল। জানা যায় যে রিকির বুকে 5টি গুলি আটকে আছে। গার্ডরা জিজ্ঞেস করে, তুমি এগুলো বের করনি কেন? যার জবাবে রিকি বলে সে এগুলোকে স্মৃতির মতো রেখে দিয়েছে, আর যতদিন সে বেঁচে থাকবে এগুলো তার সাথেই থাকবে। পরিষ্কার বোঝা যাচ্ছিল রিকি কোনো সাধারণ মানুষ নয়, তার মধ্যে ব্যথা সহ্য করার এক অমানবিক ক্ষমতা ছিল। এরপর আমাদের জানানো হয় যে এই জেলের 4টি অংশে বিভক্ত এবং প্রত্যেকটি ব্লক কিছু কয়েদি নিয়ন্ত্রণ করে, যাদের ওয়ার্ডেন নিজেই বেছে নিয়েছে। ওয়ার্ডেন এই জেলের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তার অবর্তমানে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে। পরের দৃশ্যে আমরা একজন বয়স্ক লোককে দেখি, যাকে কিছু লোক বিরক্ত করছিল। তারা তার কাঠের ট্রেনটি ভেঙে দেয়, যা সে তার ছেলের জন্য অনেক কষ্টে বানিয়েছিল। বাকি কয়েদিরা চুপচাপে তামাশা দেখছিল, কিন্তু কারো তাকে সাহায্য করার সাহস ছিল না। জানা যায় যে এই লোকটির কিছুদিনের মধ্যেই জামিন হওয়ার কথা ছিল, কিন্তু জেলের ক্যাপ্টেনের ডান হাত স্যামুয়েল তাকে হুমকি দেয় যে যতক্ষণ না আমি অনুমতি দেব ততক্ষণ তুই বাইরে যেতে পারবি না। এটা শুনে সেই বয়স্ক লোকটি রেগে যায় এবং কাঠের একটি যন্ত্র দিয়ে তার উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু স্যামুয়েল খুব দ্রুত তাকে ধরে ফেলে এবং সেই যন্ত্র দিয়ে তার মুখ নিষ্ঠুরভাবে ছিলে দেয়। তার চিৎকার শুনে গার্ডরা সেখানে পৌঁছায়, কিন্তু সাহায্য করার বদলে তারা স্যামুয়েলকে সেখান থেকে চলে যেতে দেয় এবং পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে। স্যামুয়েল যখনই এগোতে যায় রিকি তার রাস্তায় পা বাড়িয়ে দেয়, যার ফলে সে সোজা পেরেকের উপর গিয়ে পড়ে। স্যামুয়েল ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু তার সঙ্গীরা রিকির সাথে ঝামেলা করা ঠিক মনে করেনি এবং তাদের বসকে নিয়ে ডাক্তারের কাছে যায়। স্যামুয়েলের প্রাণ তো বেঁচে যায়, কিন্তু সে এক চোখ অন্ধ হয়ে যায়। সে রিকিকে মারার কথা ভাবে। তখনই তার এক লোক বলে, বস, আপনাকে নিজে কিছু করার দরকার নেই, আমরা ম্যাড ড্রাগনকে নিয়ে তার কাজ শেষ করিয়ে দিতে পারি। ম্যাড ড্রাগন একজন অত্যন্ত বিপজ্জনক ও শক্তিশালী কয়েদি, যার ক্ষুধা কখনোই মেটে না। আপাতত তাকে আইসোলেশনে রাখা হয়েছে। পরের দিন স্যামুয়েল গার্ডদের ঘুষ দেয় এবং ম্যাড ড্রাগনকে ছেড়ে দিতে বলে, যাতে সে রিকিকে মারতে পারে। অন্যদিকে আমরা সেই বয়স্ক কয়েদিকে দেখি, যাকে একজন গার্ড তার কাছে ডাকি। তাকে জানানো হয় যে তার জামিন বাতিল করা হয়েছে এবং এখন তাকে তার পুরো সাজা খাটতে হবে। এটা শুনে সেই বয়স্ক কয়েদি কাঁদতে থাকে এবং দয়া ভিক্ষা চায়, কিন্তু কেউই তার প্রতি দয়া দেখায় না, উল্টো তারা তাকে খুব মারে। এই নিষ্ঠুর ব্যবস্থার কাছে হেরে গিয়ে অবশেষে সেই বয়স্ক কয়েদি আত্মহত্যা করে। রাতে যখন গার্ডরা দড়ি থেকে তার লাশ নিচে নামায়, সবাই এই বিষয়ে কথা বলতে থাকে যে কিভাবে তাকে এখানে অত্যাচার করা হচ্ছিল। রিকি নিজের সেলে বসে চুপচাপ এসব শুনছিল। যখন গার্ডরা তার লাশ বাইরে নিয়ে যাচ্ছিল, রিকি তাদের সামনে এসে দাঁড়ায়। সে বলে, এ মরে গেছে, অন্তত মরার পর তো একে ছেড়ে দাও। রিকি তার হাত কড়া ভেঙে দেয় এবং তার কাঠের ট্রেনটিও ঠিক করে দেয়, কিন্তু আফসোস, তার ছেলে আর তার বাবার সাথে দেখা করতে পারবে না। নিজের ভেতর রাগ মেটাতে রিকি প্রবল বৃষ্টির মধ্যে কুমফু করতে শুরু করে। সে বুঝতে পেরেছিল যে এখানে বেঁচে থাকতে হলে তাকে প্রতিদিন লড়াই করতে হবে, না হলে তার পরিণতিও এমনই হবে। পরের দিন যখন সব কয়েদি গোসল করছিল, তখন গার্ডরা সবাইকে বাইরে যেতে বলে। রিকি এখন তাদের মাঝে একা ছিল। কিছুক্ষণ পরে সেখানে ম্যাড ড্রাগন আসে। রিকি কিছু বোঝার আগেই ম্যাড ড্রাগন তাকে একটা জোরে পাঞ্চ করে, ফলে সে দূরে গিয়ে পড়ে। রিকি শুরুতে তার সাথে লড়াই করতে চায়নি,
কিন্তু যখন সে জানতে পারে যে এই লোকটিকে তাকে মারার জন্য পাঠানো হয়েছে, তখন সে কোনো দেরি না করে ম্যাড ড্রাগনের পেটে এত জোরে পাঞ্চ করে যে তার ভেতরে সবকিছু বেরিয়ে আসে। তার এত ভয়ঙ্কর মৃত্যু দেখেও স্যামুয়েল তার নিচু মানসিকতা থেকে সরে আসেনি এবং রিকিকে মারার চেষ্টা করে, কিন্তু রিকির সাথে সাথে তার হাত ধরে আঙুলগুলো ভেঙে দেয় এবং নিজের হাতে আটকে থাকা পেরেকটি এমনভাবে বের করে ফেলে যেন তার কোনো ব্যথাই হয়নি। এরপর নর্থ ব্লকের ক্যাপ্টেন রিকির শক্তিতে মুগ্ধ হয়ে তাকে তার গ্যাংয়ে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু রিকি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে যায়। ম্যাড ড্রাগনের পাঞ্চের কারণে রিকির বুকে আটকে থাকা গুলিগুলো তাদের জায়গা থেকে সরে গিয়েছিল, যার ফলে তার খুব ব্যথা হচ্ছিল, কিন্তু সে তা সহ্য করার চেষ্টা করে। এরই মধ্যে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা তরুণ রিকিকে দেখি, যে তখন হাই স্কুলে পড়তো। একদিন সে তার বাবা মায়ের কবরের কাছে গেলে দেখে একজন অপরিচিত লোক তাদের শ্রদ্ধা জানাচ্ছে। রিকি জানতে পারে উনি তার চাচা। তিনি তাকে কুম্ফু শেখান এবং শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করেন। খুব জলদি রিকি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সে বড় বড় পাথর নিজের হাতে ভেঙে ফেলত। গল্প আবার বর্তমানে ফিরে আসে এবং আমরা দেখি যে রিকি সারা রাত ঘুমায়নি। সকালে গার্ডরা তাকে তুলে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেনের অফিসে নিয়ে যায়। ওয়ার্ডেনের একটি চোখ নকল ছিল এবং একটি হাত কাটা ছিল, যার জায়গায় সে একটি হুক লাগিয়ে রেখেছিল। সাইক্লোপস রিকির রিপোর্ট পড়ে শোনায়। রিপোর্ট অনুযায়ী রিকি খুন করেছিল, তার কোনো পরিবার বা পরিচিত কেউই নেই। রিপোর্টে এত লেখা ছিল যে রিকি খুব বিপজ্জনক, তাই তাকে হাই সিকিউরিটি জেলে রাখা উচিত। রিকির রিপোর্টে গত 2 বছরের কোনো উল্লেখ ছিল না। সাইক্লোপস তাকে জিজ্ঞেস করে, বলো ওই 2 বছর তুমি কোথায় ছিলে? কিন্তু হুমকি দেওয়ার পরেও সে মুখ খোলে না। অবশেষে ওয়ার্ডেন তাকে একটি চিঠি দেখায়। রিকি চিঠিটা নিতে গেলে ওয়ার্ডেন তার হাতে হুক ঢুকিয়ে দেয় এবং তাকে উপর্যুপরি ঘুষি মারতে থাকে। চিঠির ভেতরে একটি ছবি ছিল যা ওয়ার্ডেন নিচের হাতে চূর্ণ করে ছিঁড়ে ফেলে। এটি দেখে রিকি এতটাই রেগে যায় যে সে নিজের হাত দিয়ে টেবিলের 2টি টুকরো করে ফেলে। ওয়ার্ডেন ভয় পেয়ে রিকির উপর গুলি চালায়, কিন্তু রিকি সেই গুলিও নিজের হাত দিয়ে প্রতিহত করে দেয়। সে চাইলে ওয়ার্ডেনকে মেরে ফেলতে পারত, কিন্তু সে তা করেনি এবং তাকে শেষ ওয়ার্নিং দিয়ে সেখানে থেকে চলে যায়। সেই রাতে রিকি নিজের সেলে বসে সেই দিনগুলোর কথা মনে করতে থাকে যখন সে তার গার্লফ্রেন্ড কাইকোর সাথে সুখে বসবাস করত। সে তার বাঁশি বের করে একটি সুর বাজাতে থাকে যা তাকে কাইকোর কথা মনে করিয়ে দিত। তখনই একজন গার্ড এসে তাকে হুমকি দেয় যে যদি সে আবার সুর বাজায় তবে সে বাঁশি ভেঙে ফেলবে। অন্য ক্যাপ্টেনের কথায় কিছু কয়েদি আরেক কয়েদিকে মারছিল। নরমি নামের এক ক্যাপ্টেন এসে রিকিকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। রিকি লড়তে রাজি হয়, কিন্তু একটি শর্তে তাকে অ্যান্ড্রুর নামের বন্দীকে ছেড়ে দিতে হবে, যাকে করসে বাঁধা হয়েছিল। ফাইট শুরু হতেই নরমি রিকির চোখে গুঁড়ো করা কাঠ ছুঁড়ে মারে যাতে রিকি অন্ধ হয়ে যায়। এই সুযোগ নরমি তার হাতের রগও কেটে দেয়। রিকি হারছিল, কিন্তু তখন সব কয়েদি রিকির পক্ষে উল্লাস করতে শুরু করে। রিকি পাইপলাইন ভেঙে সেই পানি দিয়ে নিজের চোখ পরিষ্কার করে। নরমি আবার তার উপর প্রাণঘাতী হামলা করতে চাইলে রিকি তার মাথায় এত জোরে মারে যে তার চোখ পপকর্নের মতো বেরিয়ে আসে। এরপর নরমি হার মেনে নিয়েছিল। সে নিজের পেটে চাকু ঢুকিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। রিকি তাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সে কাছে আসতেই নরমি আবার তাকে ধোঁকা দেয় এবং নিজের নাড়ি ভুঁড়ি বের করে রিকির গলায় পেঁচিয়ে তাকে মারার চেষ্টা করে। রিকি বলে এবার অনেক হয়েছে এবং তাকে এত জোরে একটি ঘুষি মারে যে নরমির মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর রিকি অ্যান্ড্রুকে থেকে নিচে নামায়, কিন্তু আফসোস ততক্ষণে সে মারা গিয়েছিল। সব কয়েদি মিলে ওয়ার্ডেনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দেয়। তারা দলবদ্ধ হয়ে সাইক্লোপসকে ঘিরে ফেলে, কিন্তু তাকে মারার আগেই অন্য ব্লকের ক্যাপ্টেনরা এসে তাদের থামিয়ে দেয়। একজন তো এক কয়েদির মাথা ফাটিয়ে দেয়। এটা দেখে ভয়ে সবাই রিকির পেছনে লুকিয়ে পড়ে। তারা চাইছিল রিকি তাদের সাথে লড়াই করুক, কিন্তু রিকি লড়াই করতে অস্বীকৃতি জানায়। তার আফসোস হচ্ছিল যে তার কারণে আগেই অনেক লোক মারা গেছে আর সে নতুন করে রক্তপাত করতে চায় না। সে অ্যান্ড্রুর লাশ নিজের কাঁধে তুলে নেয় এবং সে সেখান থেকে যেতে শুরু করে। সাইক্লোপস রিকিকে জিজ্ঞেস করে, তুমি কি নরমির জায়গায় নতুন ক্যাপ্টেন হতে চাও? কিন্তু রিকি তাকে কোনো জবাব দেয় না, কারণ সে ওয়ার্ডেনের ইশারায় চলা কোনো পোষা কুকুর ছিল না।
আমরা সেখানে নরমির পালিত ছেলে অ্যালেনকে দেখতে পাই, যে তার বাবার মৃত্যুতে খুব দুঃখিত ছিল। সে রিকিকে একটি পাতা দিয়ে সুর বাজাতে শোনে। সেও একই শব্দ বের করার চেষ্টা করে, কিন্তু পারছিল না। তখনই রিকি তার কাছে আসে এবং তাকে সঠিক নিয়মটি শিখিয়ে দেয়। তার বাবার সাথে যা কিছু হয়েছে তার জন্য রিকি তার কাছে ক্ষমাও চায়, কিন্তু সে খেয়াল করে যে অ্যালেন অনেকক্ষণ ধরে চুপচাপ। যখন সে মনোযোগ দিয়ে দেখে তখন বুঝতে পারে যে তার অ্যালেন জিভ কেটে দিয়েছিল। রিকির তার জন্য খুব খারাপ লাগে। শেষে রিকি তাকে নিজের বাঁশিটি উপহার দেয়, যা সে জিভ ছাড়াই খুব সহজে বাজাতে পারবে। বিনিময়ে অ্যালেনও তাকে কিছু আফিমের পাতা দেয়। রিকি জিজ্ঞেস করে, তুমি এগুলো কোথায় পেলে? এগুলো চাষ করা তো বেআইনি। এরপর অ্যালেন তাকে এই জেলের সব কালো সত্য জানিয়ে দেয়। আসলে জেলের চার দেয়ালের পেছনে আফিমের চাষ করা হচ্ছিল, যা এক ধরনের ড্রাগ। ওয়াংচুক দূরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। এখন যেহেতু রিকি সব জেনে গেছে, তাই সে তাদের জন্য বিপজ্জনক ছিল। তিনজন ক্যাপ্টেন মিটিংয়ে বসে এবং ভাবতে থাকে যে এখন কি করা যায়। ওয়াং অ্যালেনকে ডাকে এবং তাকে বলে, রিকি তোমার বাবাকে মেরেছে। এবার সময় এসেছে তোমার তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। আগুনে ঘি ঢালার জন্য তারা তাকে নরমির লাশ দেখায়, যার চামড়া ছিলে নেওয়া হয়েছিল, এবং বলে যে এসব রিকি করেছে। অ্যালেন জানতো যে রিকি এত নিষ্ঠুর নয়। সে যখন তাদের কথা মানল না, তখন ওয়াং রেগে তাকেও মেরে ফেলে এবং তার লাশটিকে ময়লার মতো মাঠে ছুঁড়ে ফেলে দেয়। তা দেখার জন্য কয়েদিদের ভিড় জমে যায়। কিছুক্ষণ পর রিকিও সেখানে পৌঁছায় এবং লাশের কাছে নিজের বাঁশিটি পড়ে থাকতে দেখে সে বুঝতে পারে যে এটি অ্যালেনের লাশ। আরও একটি নিরপরাধ মৃত্যু। এবার সে কিছুতেই সহ্য করতে পারছে না। সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে কাউকেই ছাড়বে না। কিছুক্ষণ পর ফায়ার অ্যালার্মের শব্দে পুরো জেলে হইচই পড়ে যায়। ওয়াং দেখতে পায় যে রিকি পুরো আফিমের ক্ষেত জ্বালিয়ে ছাই করে দিয়েছে। নিজেদের বছরের পর বছর ধরে করা পরিশ্রম এভাবে পুড়ে ছাই হতে দেখে ওয়াং এর রাগ চরমে পৌঁছায়। সে রিকির সবচেয়ে দুর্বল স্থানে আক্রমণ করে, যাকে সে ডেড পয়েন্ট বলতো। এবার রিকির মৃত্যু নিশ্চিত ছিল। সে ব্যথায় ছটফট করছিল আর সব কয়েদি তার মৃত্যুর তামাশা দেখছিল। অন্যদিকে সাইক্লোপস জানতে পারে যে কাল ওয়ার্ডেন সেখানে আসছে। এই খবরটা তার জন্য খুব ভীতকর ছিল, কারণ ওয়ার্ডেন যদি সত্যিটা জানতে পারে তবে তার খবর আছে এটা নিশ্চিত। এদিকে রিকি খুব দ্রুত সেই অ্যাটাক থেকে রিকভার করে, যা দেখে ওয়াং চমকে যায়, কারণ এটা অসম্ভব ছিল। কিন্তু এত কিছুর পরও আজ রাতে তার মরা নিশ্চিত ছিল। একজন রিকির শরীরে তীক্ষ্ণ সুই ফুটিয়ে আটার বস্তার মতো তার শরীর সেলাই করে দেয়। কিতামাকুরা তাকে শেষ করে দিচ্ছিল। তখনই ঘোষণা করা হয় যে যে কয়েদি নিজের সেলে যাবে না তাকে গুলি মারা হবে। এরপর গার্ডরা ফায়ারিং শুরু করে দেয়, কিন্তু তাদের নিশানা ছিল কেবল রিকি। সে কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে একটি ঘরে এসে পৌঁছায়, কিন্তু তখনই পুরো সিমেন্ট ভরতে শুরু করে। রিকি লোহার গেট ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে এবং সে কিতামাকুরাও প্রাণ বাঁচায়। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন তাকে আবার জীবিত দেখে হতাশ হয়ে যায়। খুব দ্রুত রিকির শরীরে লেগে থাকা সিমেন্ট শুকিয়ে যায় এবং সে কোনো পাথরের মূর্তির মতো ধারাম করে নিচে পড়ে যায়। সাইক্লোপস বলে, সব প্রমাণ মিটিয়ে ফেলো। কাল ওয়ার্ডেন আসছেন, আমাকে সবার আগে তাকে অভ্যর্থনা জানাতে হবে। এদের সাথে আমি পরে বুঝবো। পরের দিন সব গার্ডরা ওয়ার্ডেনকে স্বাগত জানানোর জন্য লাইনে দাঁড়িয়েছিল। কড়া রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও ওয়ার্ডেনের কোনো পাত্তা ছিল না। কিছু গার্ড তো ক্লান্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে শুরু করে, কিন্তু হঠাৎ একটি গাড়ি আসতে দেখা যায় এবং সবাই সাথে সাথে অ্যালার্ট হয়ে যায়। ওয়ার্ডেনের সাথে তার হারামখোর ছেলেও এসেছিল, যে দুষ্টুমি করতে করতে কার্পেটের ওপর পিছলে পড়ে যায়। ওয়ার্ডেন রেগে গিয়ে জিজ্ঞেস করে কার্পেট কে বিছিয়েছিল। সাইক্লোপস সাথে সাথে এক কয়েদিকে এনে তার সামনে দাঁড় করিয়ে মিথ্যা বলে যে স্যার এই ছিল। এতটুকু শুনে ওয়ার্ডেন কোনো কিছু চিন্তা না করে ওই কয়েদির চোখ দুটো অন্ধ করে দেয়। ওয়ার্ডেন সাইক্লোপসকে জিজ্ঞেস করে আমার অবর্তমানে এখানে কি হয়েছে। এই প্রশ্ন শুনে তার ঘাম ছুটে যায়, কিন্তু এখন সে আর মিথ্যা বলতে পারবে না। সে বলে কিছু কয়েদি বিদ্রোহ করেছিল, তাই আমাদের তাদের কয়েকজনকে মারতে হয়েছে। ওয়ার্ডেন বলে প্রতি মাসে এখানে কেউ না কেউ মারাই যায়। তুমি তো জানো পুরো দেশে এর চেয়ে সস্তা শ্রমিক আমরা আর কোথাও পাবো না। এদেরকে খিদে বা অসুস্থতায় মরতে দিও না, এদেরকে বাঁচিয়ে রাখো যাতে কাজ চলতে থাকে। যাই হোক, এতটুকু তো ওয়ার্ডেন সহ্য করে নেয়, কিন্তু যখন সে জানতে পারে যে কেউ তার আফিমের ক্ষেত পুড়িয়ে দিয়েছে, তখন তার হার্ট অ্যাটাক হয়ে যায়।
সাইক্লোপ্লস জলদি তাকে ওষুধ দেয় যাতে তার প্রাণ বেঁচে যায়, কিন্তু তার রাগ তো রিকিকে না মারা পর্যন্ত শান্ত হবে না। অন্যদিকে রিকি এখনো পুরো সিমেন্টে জমে ছিল, কিন্তু ওয়ার্ডেন সামনে আসতেই রিকি সিমেন্টের মোটা আস্তরণ ভেঙে তার গলা চেপে ধরে। সে তার জান নিতেই যাচ্ছিল, তখনই কিতামাকুরা পেছন থেকে এসে তাকে জোরে একটি লাথি মারে, ফলে রিকি দূরে গিয়ে পড়ে। এরপর সে রিকির হাত দুটো জেলের শিকগুলোর মাঝে আটকে দেয় এবং তাকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে দেয়। এতেও মন না ভরায় সে রিকির মাথা ধরে এত জোরে চাপ দেয় যে তার মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে। এর আগে যে সে রিকিকে 2 টুকরো করে ফেলবে, রিকি পাল্টা আক্রমণ করে এবং কিতামাকুরার চোয়ালে এত জোরে ঘুষি মারে যে তার চোয়াল তরমুজের মতো ফেটে যায়। কিতামাকুরাকে হারতে দেখে ওয়ার্ডেন একটি বোতাম চাপে, যার ফলে জেলের ছাদ নিচে নেমে আসতে থাকে। রিকি সেই হাইড্রোলিক প্রেসারটিকে থামানোর জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু তার শরীর আর এত শক্তি অবশিষ্ট ছিল না। তার উপর ওয়ার্ডেন তাকে স্টান গান দিয়ে 1 লাখ ভোল্টের শক দেয়, যার ফলে রিকি আরো দুর্বল হয়ে যায়। রিকিকে মারার চক্করে তারা ভুলেই গিয়েছিল যে কিতামাকুরাও ভেতরে আটকা ছিল। নিজের সাথে এই ধোঁকা হতে দেখে কিতামাকুরা রিকিকে সাহায্য করে এবং তাকে নিজের প্রাণ বাঁচাতে বলে। রিকি তো কোনো মতে বেঁচে যায়, কিন্তু বেচারা কিতামাকুরা সেই হাইড্রোলিক প্রেসারের নিচে চাপা পড়ে মারা যায়। রিকি ওয়ার্ডেনকে শেষ করার জন্য এগোতেই ওয়ার্ডেন আরও একটি বোতাম চাপে এবং রিকি সোজা একটি গভীর গর্তে গিয়ে পড়ে। এরপর রিকিকে শিকল দিয়ে বেঁধে সব কয়েদির সামনে আনা হয়। ওয়ার্ডেন তাদের আদেশ দেয় যে সবাই যেন একে একে রিকিকে কবর দেওয়া শুরু করে। তাদের মধ্যে কিছু কয়েদি রিকির সাথে হওয়া এই অত্যাচারের প্রতিবাদ করে এবং বলে, আমরা রিকিকে মারার কাজে তোমার সঙ্গ দেব না। ওয়ার্ডেন এমন লোকদের গুলি করে ঝাঁঝরা করে দেয়। এরপর বাকি কয়েদিরা ভয়ে ভয়ে রিকিকে একে একে কবর দিতে শুরু করে। ওয়ার্ডেন বলে, আমরা একে 7 দিন পর আবার বাইরে বের করব, আর যদি ততদিনে ও বেঁচে থাকে তবে রিকির সব ভুল মাফ করে দেওয়া হবে। কিন্তু এটা ছিল শুধুই লোক দেখানো, কারণ ওয়ার্ডেন জানতো যে খাবার ও পানি ছাড়া কেউই এতদিন বেঁচে থাকতে পারে না। শ্বাস নেওয়ার জন্য তারা রিকির মুখের কাছে একটি পাইপ লাগিয়ে দেয় এবং তাকে মাটিতে কবর দিয়ে ফেলে রাখা হয়। সব কয়েদিরা শুধু রিকির ব্যাপারেই কথা ভাবছিল। তাদের মনে হয়েছিল যে এতক্ষণে মরে গেছে, কিন্তু তখনই তারা মাটির নিচ থেকে একটি সুর শুনতে পায়, যা রিকি নিজের মুখ দিয়ে বাজাচ্ছিল। তাকে জীবিত পেয়ে সবার মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। একটি কুকুর সেখানে আশেপাশে ঘুরছিল। ওয়াং তাকে মেরে তার কলিজা পাইপের ভেতর ফেলে দেয়, যাতে রিকি আর অক্সিজেন না পায়। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা রিকির গার্লফ্রেন্ড কাইকোকে দেখতে পাই। একদিন কাইকো যখন লাইব্রেরি থেকে ফিরছিল, তখন সে কিছু লোককে ড্রাগস নিতে দেখে ফেলে। সে সাথে সাথে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু লোক তাকে ধরে ফেলে এবং একটি হোটেলে নিয়ে আসে। তারা তাকে ধর্ষণ করে মেরে ফেলার পরিকল্পনা করছিল, কিন্তু কাইকোর জ্ঞান ফিরতেই সে সেখান থেকে পালিয়ে যায় এবং নিজের মধ্যে কোনো জঘন্য কিছু হওয়ার ভয়ে সে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। রিকি যখন এই বিষয়ে জানতে পারে, তখন সে রাগে এই ড্রাগ ডিলারের কাছে যায়। তাকে দেখে লোকটি রিকির ওপর একে একে অনেকগুলো গুলি চালায়, কিন্তু রিকি সবকিছু সহ্য করে এগিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। এটাই ছিল তার অপরাধ, যার জন্য সে 10 বছর সাজা পেয়েছিল। অন্যদিক 7 দিন পূর্ণ হয়েছিল। এবার রিকির লাশ বাইরে বের করার সময় এসেছে। একটি জেসিবি মেশিনের সাহায্যে ওয়ার্ডেন মাটি খোঁড়ায় এবং রিকিকে বাইরে বের করে। যখন তারা পালস চেক করে, তখন দেখতে পায় যে এখনো শ্বাস নিচ্ছে। ওয়ার্ডেন বুঝে যায় যে এ কোনো সাধারণ মানুষ নয়, তার সাথে বন্ধুত্ব করাটা তার জন্য লাভজনক হতে পারে। তারা তাকে আবার বন্দি করে রাখে এবং যখন ওয়ার্ডেন তার রিপোর্ট পড়ে, তখন দেখতে পায় যে তাতে কিছু তথ্য নিখোঁজ ছিল। সে রিকিকে জিজ্ঞেস করে, তুমি আমাদের কাছে কি লুকোচ্ছ? বলো, না হলে এরা তোমাকে মেরে ফেলবে। কিন্তু অনেক অত্যাচার করার পরও রিকি তাদের কিছু জানায় না। ওয়াং বুঝে গিয়েছিল যে ও এমনি এমনি মুখ খুলবে না। সে কিছু ব্লেড গুঁড়ো করে রিকির মুখের ভেতর ঢুকিয়ে দেয় এবং তার মুখ বন্ধ করে তাকে একের পর এক চড় মারতে থাকে। ব্লেড রিকির মুখ চিরে তাকে পুরো রক্তাক্ত করে দেয়, কিন্তু তবুও রিকি শেষ পর্যন্ত টিকে থাকে। এরপর তারা তাকে সেলের ভেতর ছুঁড়ে ফেলে দেয়। সে ক্ষুধা ও তৃষ্ণায় ছটফট করছিল, কিন্তু সেই রাতে এক কয়েদি চুপি চুপি তার জন্য খাবার নিয়ে আসে। তা খেয়ে রিকি একটু শক্তি পায়, কিন্তু এমনটা করার সময় জেলের একজন খবরই তাকে দেখে ফেলেছিল। সে গার্ডদের এ ব্যাপারে জানিয়ে দেয়।
এরপর সাইবর্গ সেই কয়েদিদের সেলে যায় এবং তাকে মেরে ঘষ্টাতে ঘষ্টাতে রিকির কাছে নিয়ে আসে। বারবার ডাকার পরও যখন রিকি কোনো জবাব দিল না, তখন সাইবর্গ গার্ডদের নিয়ে ভেতরে ঢোকে। রিকি যখন জানতে পারে যে কাল রাতে যে তাকে খাবার দিয়েছিল তাকে মেরে ফেলা হয়েছে, তখন রিকি সাইবর্গকে প্রচণ্ড মার মারে। সাইবর্গ কোনো মতো প্রাণ বাঁচিয়ে পালায়, কিন্তু বাকি কয়েদিরা তার পিছু নেয় এবং তাকে ধরে তাকে বেধড়ক মারে। খুব দ্রুত গার্ড এবং কয়েদিদের মধ্যে দাঙ্গা শুরু হয় এবং পুরো জেল হুলস্থুল পড়ে যায়। অন্যদিকে ওয়ার্ডেন এসব থেকে একেবারে বেখবর হয়ে জেলের পরিদর্শন করছিল। পরিদর্শনের সময় সে এক কয়েদিকে তার ছেলের সম্পর্কে খারাপ কিছু বলতে শুনে, যার পর সে তার হাত কেটে দেয় যাতে আর কেউ এমন ভুল করার সাহস না পায়। তখনই সেখানে রিকি চলে আসে। ওয়ার্ডেন তার উপর এক বিশেষ ধরনের গুলি চালায় যা শরীরের ভেতরে গিয়ে বিস্ফোরিত হতো। রিকি সাইবর্গকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং সেই গুলিগুলো তার শরীর ভেদ করে তার ভেতরে বিস্ফোরিত হয়ে যায়। রিকি একাই তাদের সবার মোকাবেলা করে। ওয়াং তার উপর একের পর এক অনেকগুলো প্রাণঘাতী আক্রমণ করে, কিন্তু রিকি তার পা ভেঙে দেয়। অন্য ক্যাপ্টেন তার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওয়ার্ডেন তাকে নিজের হাতেই উপরওয়ালার কাছে পাঠিয়ে দেয়। এবার ওয়ার্ডেন এবং রিকি সামনাসামনি ছিল। রিকি এক ঘুষিতেই তাকে দূরে ফেলে দেয়, কিন্তু আমরা দেখি যে ওয়ার্ডেনের শরীরে একটা আঁচড়ও লাগেনি। খুব দ্রুত সে তার মানুষের রূপ ছেড়ে একটি দৈত্যে রূপান্তরিত হয়। জানা যায় যে তার কাছেও রিকির মতো সুপার পাওয়ার ছিল, তবে সেটা ব্যবহার করার জন্য তাকে তার ভয়ঙ্কর রূপে আসতে হতো। রিকি তাকে একটি ঘুষি মারে যা সোজা তার পেট ফুঁড়ে এপার ওপার চলে যায়, কিন্তু ওয়ার্ডেন কিছুই অনুভব করলো না। মার খেতে খেতে রিকির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তখনই তার চাচার বলা একটি কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন যে প্রতিটি দৈত্যের একটি দুর্বলতা থাকে, সেটা খুঁজে বের করো এবং সেখানে আঘাত করো। রিকি দেখতে পায় যে কাছে একটি মাংস পেশানোর মেশিন চলছিল। সে ওয়ার্ডেনকে তুলে সেই মেশিনের ভেতর ফেলে দেয়। তার শরীর টুকরো টুকরো হচ্ছিল, কিন্তু তবুও সে হার মানতে প্রস্তুত ছিল না। সে রিকিকেও নিজের সাথে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দেখতে দেখতে পুরো ঘর রক্তে লাল হয়ে যায়, কিন্তু রিকি পিছপা হয়নি। অবশেষে শুধু তার মাথাটাই অবশিষ্ট ছিল, যা নিয়ে সে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে গার্ড এবং কয়েদিরা নিজেদের মধ্যেই লড়াই করছিল। রিকি তাদের কাছে আসে এবং তাদের জানায় যে ওয়ার্ডেন মারা গেছে, এখন তোমরা সবাই মুক্ত। শেষে রিকি জেলের বিশাল দেওয়াল ভেঙে ফেলে, যার ফলে সব কয়েদির বাইরে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যায়। আর এর মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।